আমাদের স্পোর্টস মিনিস্ট্রির ডিসিশনের আমি তো এটার কমেন্ট করা উচিত না। 4-5 বছরে আমরা প্রথম 5টা টুর্নামেন্টের মধ্যে থাকবো। আগে তো ইনভেস্টিগেশন আগে রেড ফ্ল্যাগ করবে, সেই রেড ফ্ল্যাগ কিন্তু 82% কমে গেছে। সৈকত ভাই ইজ আ কন্ট্রাকচুয়াল এলিট প্যানেল আম্পায়ার উইথ আইসিসি। প্লেয়ারদের খবর মানে হচ্ছে ইন্টারভিউ প্রশ্ন তো আসছে, প্লেয়ার নামে হচ্ছে খেলা নিয়ে কিছু কোশ্চেন আছে, মানে এগুলো কি দেখা হবে? মানে শোনেন, আমার কথাটা শোনেন। আমরা যতটুকু জানি যে দেয়ার আর, এটা তো আমরা জানি না, আমরা ইন্টিগ্রিটি ইউনিট থেকে দেয়ার আর ইন্টারন্যাশনাল মনিটরিং কোম্পানিজ আছে যারা এই বিটিং কোম্পানিকে মনিটর করে। সো যেটা আমরা জানতে পেরেছি ফ্রম দ্য ইন্টিগ্রিটি ইউনিট যে 82% রেড ফ্ল্যাগ দেয় না ওরা, যে আগে তো ইনভেস্টিগেশন আগে রেড ফ্ল্যাগ করবে, সেই রেড ফ্ল্যাগ কিন্তু 82% কমে গেছে। তারপরে যেগুলি আছে সেগুলি তো লং টার্ম আপনার ইনভেস্টিগেশন হচ্ছে। আমাদের অ্যান্টি করাপশন কিন্তু বসে নাই। আপনি দেখেন গতবার বা তার আগের বার মাঝপথেই কিন্তু অনেক নামটাম চলে এসেছিল আপনাদের থেকেই। হ্যাঁ, তো সুতরাং আপনার এবার তো ওইটা হয়নি, তার মানে ইন্টিগ্রিটি ইউনিট ডিড আ very good job. A reorganized integrity unit is working very well এখন পর্যন্ত। সাইমন টাফেলকে নিয়ে একটা কথা উঠছে, বলতেছে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে দুই জায়গায়, সে তো আম্পায়ারিং এর জন্য। বিষয়টা যদি একটু ব্যাখ্যা করতেন। শুনেন, সাইমন টাফেলের ব্যাপারে হচ্ছে আমরা তো নেক্সট লেভেলে নিয়ে যেতে চাচ্ছি আমাদের ডকুমেন্টেশন সব কিছু ট্রেনিংয়ের। সাইমন টাফেল আমাদের আম্পায়ার ট্রেনিং অ্যান্ড গ্রেডিংয়ের জন্যে একটা তাকে আমরা কনসালটেন্ট হিসাবে দিয়েছি, কিন্তু সে হচ্ছে একটা 7 বছরের ওয়ার্ল্ডের বেস্ট এক্সপিরিয়েন্সড আম্পায়ার। তাকে আমরা কিন্তু ইউজ করতে চেয়েছি, এটা কিন্তু তাকে কিন্তু কোনো পেমেন্ট দেওয়া হয়নি। তাকে আমরা বলেছিলাম যে অ্যাডভাইজার টু টেকনিক্যাল কমিটি, যখন টেকনিক্যাল কমিটি কোনো থেকে যাবে ওর কাছে অ্যাডভাইস নিতে হবে। সেই জন্যে কিন্তু এটা হচ্ছে তারা ভলেন্টারি হেল্প করেছে, কোনো মিটিংয়ে ছিল না, কিছু ছিল না, ডকুমেন্টে সেটা একটু হেল্প করে দিয়েছে, বিকজ হি ইজ ডুইং অল ওভার দ্য ওয়ার্ল্ড এই কাজ, ডকুমেন্টেশনে হেল্প করে দিয়েছিল। তো সুতরাং আপনি তো সে ইজ নট আ পার্ট অফ মেম্বার, হি ইজ নট আ মেম্বার অফ দ্য কমিটি। এবং আগে যদি দেখেন আমাদের রকিবুল ভাইও কিন্তু, আপনি খোঁজ নিয়ে দেখেন 2024 আসার আগের আসরে 18 থেকে উনি কিন্তু ম্যাচ রেফারিও করেছে এবং উনি কিন্তু টেকনিক্যাল কমিটির মেম্বার ছিলেন। তো এইটাই ধারাবাহিকতা বলতে পারেন, এখানে কনফ্লিক্ট হবে না। আর আপনি বললেন, জিজ্ঞেস করতে পারেন যে কেন আমরা হঠাৎ করে সাইমন টাফেলকে আনলাম। আমার যে 4 জন বেস্ট ম্যাচ রেফারি ছিল, একটা হচ্ছে শেজান, একটা হচ্ছে সেলিম শাহেদ, একটা হচ্ছে রাহুল, আর একটা হচ্ছে শিপার ভাই। আমার পার ম্যাচে 2টা ম্যাচ রেফারি লাগে, ঠিক আছে। এখন আমরা যখন এই লেভেলে টুর্নামেন্ট করছি, আমরা তো ওখানে এক্সপিরিয়েন্স ম্যাচ রেফারি লাগবে। আপনি দেখেন শেজান চলে গেছে আন্ডার-19 ম্যানেজার, সো তো আমার 3 জন ছিল। রাহুল চলে গেছে আফ্রিকা, সেলিম শাহেদ চলে গেছে আপনার ওমরা করতে, হ্যাঁ, তো আমার শিপার ভাই ছিল। তখন আমরা দেখলাম ও আসছিলই, তো ওকে রিকোয়েস্ট করছি, আমরা কিন্তু রিকোয়েস্ট করেছি। আমি যদি কোনো এলিট ম্যাচ রেফারি আনতাম, আমাদের কিন্তু $4000 নিচে হতো না। সো আমরা তার সাথে, ও বলছে ঠিক আছে আমি এসে করে দেবো। অ্যাকচুয়ালি হি ডিড আ ফেভার টু আস। সো আমার তো অপশান ছিল না, আমি কাকে এক্সট্রা পেমেন্ট করার না, ম্যাচ রেফারির যেটা ফি, ব্যাপারটা হচ্ছে কি, ম্যাচ রেফারি এসে সে করছে, ম্যাচ রেফারির ফিটা তাকে দেওয়া হচ্ছে। এখন কতটা হচ্ছে এক্সট্রা করছে না ম্যাচ রেফারির ফি হিসাবে। আমি এখন অন্য কাউকেও আনতে পারতাম, ও ILT20 ম্যাচ রেফারি ছিল, সো ওইখান থেকে আনা হয়েছে। তো সুতরাং এখানে এক হচ্ছে যে এরকমই তো রকিবুল ভাইয়ের সময়ও যদি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না হয়ে থাকে, তাকে এখনও কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হওয়ার কথা না। হ্যাঁ, এটা রকিবুল ভাই বলেছে, এটা আমি শুনেছি রকিবুল ভাই বলেছে। তো রকিবুল ভাই তো নিজে উনি করেছে গেল, এর জায়গায় হি ওয়াজ নট আপনি কাগজপত্র করে দেখেন,
ইনভেস্টিগেশন করে দেখেন হি ওয়াজ এ অ্যাডভাইজার। এবং উনি কিন্তু কোনো মিটিংয়ে যখন ডাকেনি, এমনি আমি অ্যাডভাইজার মানে কি, আমার হঠাৎ করে কোনো কিছু লেগেছে, আমি আপনার কাছ থেকে অ্যাডভাইস নিতে পারি। অ্যান্ড ইট ওয়াজ নো পেমেন্ট ওয়াজ অ্যাটাচ। উই রিকোয়েস্টেড হিম, যেহেতু হি ইজ ইনভলভড ইন আম্পায়ার ট্রেনিং আর ওইখান থেকে এটা তো আরও ভালো হয়েছে। এখন যদি ধরেন আমার কোচ ব্রায়ান লারা থাকে, হ্যাঁ, সো আমি তাকে হঠাৎ ব্যাটিংয়ের জন্য আমি যদি এখানে আনি, তো এখানে তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টেড আমি দেখি না। এই কোনো সিদ্ধান্ত কি হয়েছে ন্যাশনাল টিম প্লেয়ারদের নিয়ে কোনো টুর্নামেন্ট বা কিছু সিদ্ধান্ত হলে আর কি? না সিদ্ধান্ত হয়নি, কিন্তু যেটা হচ্ছে যে চেষ্টা করা হচ্ছে যে কিছু ইয়ে করবে। জানি না, মানে আর খেলা যেতেই হবে, মানে আমি কি বলছি, শোনেন, আমি সৈকতের কথাটা একদম ক্লিয়ারলি বলি। সৈকত ভাই ইজ আ কন্ট্রাকচুয়াল এলিট প্যানেল আম্পায়ার উইথ আইসিসি। তো আইসিসি এটা হচ্ছে একদম তার আইসিসির সাথে কন্ট্রাক্ট। এরকমও না যে ও যেতে হলে আমার এনওসি দিতে হবে বা ছুটি দিতে হবে। ওর সাথে আমাদের যে কন্ট্রাক্ট, আমাদের সাথে কন্ট্রাক্ট হচ্ছে যে ও ম্যাচ রেফারি করে দিবে, ট্রেনিংয়ে ম্যাচ রেফারি বলছি, আম্পায়ারিং করে দিবে, ট্রেনিং করে দিবে, এইসব। কিন্তু যখন আইসিসির কাজ থাকবে তখন সে আমার থেকে এনওসি বা ইয়েও লাগবে না, সে চলে যেতে পারবে। একটা ডেজ আছে যে কতদিন ও কাজ করতে পারবে। সো এখন ইট ইজ এন্টায়ারলি, এটার হচ্ছে আইসিসি অ্যান্ড হিজ মানে কন্ট্রাক্ট। হ্যাঁ, এমনিতে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপটা খেলতে পারছে না, তবে আমরা দেখি যেখান থেকে আসলো হুকুমটা, গভর্নমেন্টের তো একটা ইয়ে আছে কথা, শুটিং দল আবার ঠিকই ভারতে যাচ্ছে, ক্রিকেটাররা পারছে না, শুটিং দল পারছে, তারা তো বাংলাদেশের প্রতিনিধি। তো সেই হিসেবে আপনারা কি বলবেন? আমি এটা তো পার্সোনাল কথা হচ্ছে যে এটা জানেন, এই জিনিসটা হচ্ছে এইখানে কিন্তু দুটোটা জিনিস ইনভলভ হয়ে গেছে, এটা কিন্তু আপনার বুঝতে হবে। একটা হচ্ছে দেশের সম্মান একদিকে, আরেক দিকে হচ্ছে ক্রিকেট। কিন্তু আমরা যে কালেকটিভলি ডিসিশনটা নেওয়া হয়েছে, এখান থেকে তো গভর্নমেন্ট থেকেও আমাদের এনওসি লাগতো যেতে, সব দিকে চিন্তা করে কিন্তু একটা ডিসিশন হয়েছে। আমি যতটুকু শুনেছি যে যেহেতু দুইজন যাচ্ছে, সিকিউরিটি ম্যানেজ করা ওয়াজ ইজিয়ার। অ্যান্ড যেটার আমার মনে হয় যে গভর্নমেন্ট যে ডিসিশনটা নিয়েছে, যে আপনি দেখেন আপনার 25 জন প্লেয়ার না, সাথে কিন্তু আপনারা সাংবাদিকরাও আছেন যারা খেলা দেখবেন, এই পুরো একটা বড় কন্টিনজেন্ট কিন্তু, সেই জন্যই হয়তো গভর্নমেন্ট ডিসিশন নিয়েছেন যে ওদের দেওয়ার জন্যে আমাদের। এখন এটা আমাদের স্পোর্টস মিনিস্ট্রির ডিসিশনের আমি তো এটার কমেন্ট করা উচিত না এবং কমেন্ট করতেও চাই না। মিঠু, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এবারের বিপিএলটা নিয়ে আসলে আপনারা কতটা সন্তুষ্ট? আর আমরা দেখেছি যে আসলে এটা আমাদের ফ্র্যাঞ্চাইজি লিগটা একদম তলানিতে বিশ্বের, তো সেই জায়গা থেকে আপনারা কি পরিকল্পনা, পরের বার কি আপনার পরিকল্পনাকে আরো অনেক আগ থেকে শুরু করবেন কিনা? শোনেন, আমার এক্সপিরিয়েন্স, নেক্সট ইয়ার আমি আছি কি নাই, নতুন কমিটি আসবে, সেটা তো পরের কথা। হ্যাঁ, না আমি বলছি না গভর্নিং কাউন্সিলে আমার কথাটা হচ্ছে যে আমার রিকমেন্ডেশন আফটার কমপ্লিটিং এভরিথিং, যে এত শর্ট টাইমে দুটা রিকমেন্ডেশন, এত শর্ট টাইমে অ্যাকচুয়ালি বিপিএল করা উচিত না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমার মনে হয় IL-T20 সাথে কনফ্লিক্ট হয় এরকম সময় না করাটাই ভালো। কারণ আপনারা বোঝেন IL-T20-তে 9টা করে প্লেয়ার খেলে, হ্যাঁ, এক একটা টিমে কিন্তু 10টা 12টা 14টা করে বিদেশি প্লেয়ার নিয়ে রাখে। তো সুতরাং সেই জন্যে প্রায়োরিটি হয়ে যায় ওইটা আগে। হ্যাঁ, তো সুতরাং এই দুইটা রিকমেন্ডেশন। আর ইন্টিগ্রিটিটা যাতে এরকম সেমভাবে যদি মনে রাখা যায়, তাহলে এটার সিচুয়েশন ইমপ্রুভ হবে। দেখেন, এই T20টা কিন্তু ওরা ক্যালকুলেশনে নেয়নি, ওরা আগের T20 থেকে যা হয়েছে সেই নিয়ে একটা লেভেল করেছে। তো সুতরাং আমার মনে হয় আমরা এক ধাপ এগিয়ে উপরে উঠেছি। আমাকে যদি বলেন
যেসব জিনিস ওরা দেখেছে এক ধাপ এগিয়েছি, ফুল হাউসে খেলা হয়েছে, সেন মানে নিউজিল্যান্ড থেকে প্লেয়ার আসছে, এখান থেকে উইলিয়ামসের মতো প্লেয়ার এসেছে, তো সুতরাং একটু হলেও ইমপ্রুভ করেছে। তারপরে ইন্টিগ্রিটির ব্যাপারে তো কমপ্লেনটা কম হয়েছে। আমরা যদি প্লেয়ারদেরটা জিনিসটা আমরা ফুলফিল করতে পারি তাহলেও কিন্তু একটা ইমেজটা ইমপ্রুভ হবে। সো তার মানে আমার মনে হচ্ছে যে আমরা এক ধাপ হয়েছে। আমরা যদি এই প্রতি বছর এক ধাপ করে একটা সিঁড়ি করে আমরা উপরে উঠতে পারি তাহলে হবে কি আপনার এটা আমরা হয়তো দেখবেন যে 4-5 বছরে আমরা প্রথম 5টা টুর্নামেন্টের মধ্যে থাকবো। সো আমাদের আমাদের কতদিন মানে কমপক্ষে কতদিন আগে থেকে প্রস্তুতিটা নেওয়া উচিত, আর কোন সময়টা বাংলাদেশের বিপিএল এর জন্য পারফেক্ট হবে আপনি শোনেন, খেলা দেখার জন্য তো শীতকালটা বেস্ট, মানে কমফর্ট ফর দ্য স্পেকটেটার্স। কিন্তু আমি যে বললাম যে IL-T20-তে হচ্ছে কি একসঙ্গে অনেক বিদেশি প্লেয়ার চলে যায়, অন্যান্যতে কিন্তু 4টা 3টা বা 5টা করে, বিগ ব্যাশ বলেন আর সাউথ আফ্রিকার বলেন, তো তাও প্লেয়ার অ্যাভেলেবল। যখনই IL-T20 হয় তখন তো ধরেন 9টা প্লেয়ারের জায়গায় তারা তো 14টা প্লেয়ার নিয়ে রাখে।